হাই বন্ধুরা, আমি দিলরুবা আক্তার হ্যাপি। আমি বাংলাদেশের একজন প্রবাসীর বউ। আমার স্বামী জামিল গত ৫ বছর ধরে প্রবাসে থাকে। বিয়ের পর মাত্র কয়েক মাস একসাথে থাকার পরেই পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে পাড়ি জমাতে হয় ভিনদেশে। প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও সময়ের সাথে সাথে একাকিত্ব আমাকে চারপাশ থেকে গ্রাস করতে শুরু করে। বিশাল এই বাড়িতে আমি একা, দিনের পর দিন শুধু স্বামীর ফোন কলের অপেক্ষায় বসে থাকা ছাড়া আমার আর তেমন কোনো কাজ ছিল না। এই একঘেয়েমি আর নিঃসঙ্গ জীবনের মাঝেই একদিন হঠাৎ বাজারে আমার পুরনো স্কুল জীবনের সহপাঠী নাইমের সাথে দেখা হয়ে যায়। নাইমকে দেখে আমি যেন পুরনো দিনের এক ঝলক সতেজ বাতাস ফিরে পেলাম। স্কুলের সেই দিনগুলোর কথা, বন্ধুদের আড্ডা সব মিলিয়ে দীর্ঘ সময় পর আমি মন খুলে হাসতে পেরেছিলাম। নাইমও বেশ আগ্রহ নিয়েই আমার খোঁজখবর নিচ্ছিল। এরপর থেকে নাইম প্রায়ই আমাদের বাড়িতে আসতে শুরু করে। কখনো বাজারের ব্যাগ হাতে, কখনো বা কোনো দরকারি কাজে সাহায্য করার অজুহাতে সে আমার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে ওঠে। জামিল বিদেশে থাকায় সংসারে অনেক কাজই আমাকে একা সামলাতে হতো, সেখানে নাইমের এই স্বতঃস্ফূর্ত সাহায্য আমার কাছে বিশাল এক স্বস্তির মতো মনে হয়েছিল। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। নাইমের সাথে কথা বললে আমার একাকিত্বের কষ্টটা যেন অনেকটাই হালকা হয়ে যেত। মাঝে মাঝে আমরা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরতেও যেতে শুরু করি। কখনো শহরের নতুন কোনো রেস্টুরেন্টে, কখনো বা নদীর ধারে শান্ত পরিবেশে বসে আমরা ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। নাইমের এই অতিরিক্ত যত্ন আর আমার প্রতি তার অদ্ভুত মনোযোগ আমার মনের ভেতর এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে শুরু করে। সে আমাকে এমনভাবে মূল্যায়ন করত যা আমি গত কয়েক বছরে কারো কাছ থেকে পাইনি। একটা ঘোরের মধ্যে পড়ে যাচ্ছিলাম আমি, বন্ধুত্বের সীমানা পেরিয়ে এক অদ্ভুত মোহের দিকে পা বাড়াচ্ছিলাম। এলাকার মানুষজন আমাদের এই মেলামেশা খুব একটা স্বাভাবিক চোখে দেখছিল না। প্রবাসীর বউ একজন পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে, এটা নিয়ে পাড়ায় কানাঘুষা শুরু হতে বেশি সময় লাগল না। হাটে বাজারে, চায়ের দোকানে আমাদের নিয়ে নানান রকম গল্প তৈরি হতে শুরু করল, কিন্তু সেই মুহূর্তে নাইমের সঙ্গ আমার কাছে এতই মধুর ছিল যে আমি সমাজের এসব কথায় কান দেওয়ার প্রয়োজন মনে করিনি। কিন্তু ভেতরে ভেতরে একটা সূক্ষ্ম রহস্য দানা বাঁধতে শুরু করেছিল। নাইম মাঝে মাঝেই খুব অদ্ভুত আচরণ করত, কিছু কিছু কথার উত্তর সে এড়িয়ে যেত অত্যন্ত চাতুর্যের সাথে। তার চোখের দৃষ্টিতে মাঝে মাঝে এমন কিছু একটা দেখতে পেতাম যা আমাকে মুহূর্তের জন্য হলেও শঙ্কিত করে তুলত। মনে হতো এই ছেলেটা আমার কাছে যতটা সাধারণ, তার পেছনের গল্পটা হয়তো ততটাই জটিল। একদিন মাঝরাতে হঠাৎ আমার মোবাইলে একটা অচেনা নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে কেউ একজন ফিসফিস করে শুধু একটা কথাই বলল, তুমি যাকে বন্ধু ভাবছ সে তোমার সবচেয়ে বড় শত্রু। এরপর লাইনটা কেটে যায়। আমি স্তব্ধ হয়ে বসে থাকি, বুকের ভেতর একটা অজানা ভয় হাতুড়ি পেটাতে শুরু করে। মাঝরাতের সেই রহস্যময় ফোন কলের পর থেকে আমার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে শুরু করে। পরদিন সকালে নাইম যখন স্বাভাবিকভাবেই হাসি মুখে বাড়িতে এলো, আমি তাকে কিছুই বুঝতে দিলাম না। কিন্তু আমার দৃষ্টি তার প্রতিটি নড়াচড়া তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করতে লাগল। নাইম কি সত্যিই আমার নিঃসঙ্গতার সঙ্গী, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার উদ্দেশ্য? দিন গড়ানোর সাথে সাথে নাইম আমাকে নিয়ে আরও বেশি করে বাইরে যাওয়ার প্রস্তাব দিতে শুরু করল। কখনো ব্যবসার কথা বলে, কখনো বা জমির কাগজপত্রের কাজের কথা বলে সে আমাকে শহরের বিভিন্ন প্রান্তে নিয়ে যেত। তার এই অতিরিক্ত ঘোরাঘুরির পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ আছে বলে আমার মনে হতে লাগল। সে যেন আমাকে সবার কাছ থেকে আড়াল করে নিজের কোনো একটা ছকে ফেলতে চাইছে। এদিকে গ্রামের মানুষের কানাঘুষা এখন আর শুধু ফিসফিসানিতে আটকে নেই, রীতিমতো সমালোচনার ঝড়ে পরিণত হয়েছে। আমার শাশুড়ি এবং আত্মীয় স্বজনরাও আমার এই বেপরোয়া চলাফেরা নিয়ে বাঁকা কথা শোনাতে শুরু করেছেন। আমি এক অদ্ভুত মানসিক টানাপোড়েনের মধ্যে পড়ে গেলাম, একদিকে সমাজের চোখরাঙানি, অন্যদিকে নাইমের তৈরি করা মায়াজাল। আমি বুঝতে পারছিলাম যে আমি একটা ভুল পথে হাঁটছি, কিন্তু নাইমের কথার জাদু আমাকে বারবার দুর্বল করে দিচ্ছিল। সে আমাকে বোঝাতো যে দুনিয়াতে নিজের সুখটাই সবচেয়ে বড়, আর জামিল তো শুধু টাকার পেছনেই ছুটছে, আমার আবেগের কোনো মূল্য তার কাছে নেই। তার এই কথাগুলো আমার মনের জমে থাকা ক্ষোভকে আরও উস্কে দিচ্ছিল। এরই মধ্যে একদিন রাতে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমি দেখলাম একটা অপরিচিত ছায়া আমাদের বাড়ির গেটের বাইরে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠে ভেতরে চলে আসি। কে ওই লোক? সে কি আমাকে নজরদারি করছে? নাকি নাইমের সাথে তার কোনো যোগসাজ আছে? রহস্য যেন ক্রমেই ঘনীভূত হচ্ছিল। সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো জামিলের আচরণ। গত কয়েকদিন ধরে সে খুব একটা ফোন করছে না,
আর করলেও তার গলার স্বর খুব অস্বাভাবিক। সে যেন অনেক কিছু জানে কিন্তু চেপে রাখছে। আমার সাথে খুব মেপে মেপে কথা বলছে, যা আমাকে আরও বেশি আতঙ্কিত করে তুলল। নাইম আমাকে ক্রমাগত চাপ দিতে শুরু করল একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। সে আকারে ইঙ্গিতে বোঝাতে চাইল যে জামিলের সাথে আমার এই সম্পর্ক আর বেশিদিন টিকবে না, তাই আমার উচিত নিজের ভবিষ্যতের জন্য অন্য কোনো পথ বেছে নেওয়া। তার এই কথাগুলো আমার কাছে আর রোমান্টিক মনে হচ্ছিল না, বরং একটা প্রচ্ছন্ন হুমকি বলে মনে হচ্ছিল। ঠিক এমন সময় একদিন বিকেলে একটা বেনামি খাম আমার বাড়ির দরজায় কেউ রেখে যায়। খামটা খুলে ভেতরে একটা পুরনো ছেঁড়া ডায়েরির পাতা পেলাম। সেখানে লেখা ছিল, ওর কথায় ভুলো না, ও এর আগেও এমন অনেক সংসার ভেঙেছে। লেখাটা পড়ে আমার হাত পা বরফ হয়ে এলো। খামের ভেতরের সেই চিঠিটা পাওয়ার পর আমার পৃথিবী যেন দুলে উঠল। আমি দ্রুত চিঠিটা আমার আলমারির কাপড়ের নিচে লুকিয়ে ফেললাম। সারা বাড়ি যেন আমাকে গিলতে আসছিল। নাইমের ওই মিষ্টি হাসির আড়ালে কি তাহলে কোনো লোভী মানুষের রূপ লুকিয়ে আছে? এই প্রশ্নটা আমার মস্তিষ্কের প্রতিটি শিরায় আঘাত করতে শুরু করল। নাইমের সাথে পরের দিন যখন দেখা হলো, আমি ইচ্ছে করেই তাকে তার অতীত নিয়ে কিছু প্রশ্ন করলাম। সে খুব সুকুশলে প্রসঙ্গগুলো এড়িয়ে গেল এবং আমাকে উল্টো বোঝাতে শুরু করল যে কেউ হয়তো আমাদের এই সুন্দর সম্পর্কটা মেনে নিতে পারছে না বলেই এমন ষড়যন্ত্র করছে। তার কথা বলার ধরন এতই নিখুঁত ছিল যে সাময়িকভাবে আমি আবার বিভ্রান্ত হয়ে পড়লাম। কিন্তু আমার মনের খটকা কাটল না। জামিলের সাথে আমার যোগাযোগ বলতে গেলে এক প্রকার বন্ধই হয়ে গেল। সে ফোন ধরে না, মেসেজের উত্তর দেয় না। এই নীরবতা আমার কাছে সবচেয়ে বড় শাস্তির মতো মনে হতে লাগল। আমি বুঝতে পারছিলাম, এলাকার কানাঘুষা কোনো না কোনোভাবে ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে জামিলের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাড়ির অন্য আত্মীয়রাও এখন আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। আমি যেন আমার নিজের বাড়িতেই একজন অবাঞ্ছিত অতিথি হয়ে গেছি। এই একাকিত্ব আমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল, আর ঠিক এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছিল নাইম। সে আমাকে বোঝাতে লাগল যে এখন সে ছাড়া আমার আর আপন বলতে কেউ নেই। সে আমাকে প্রস্তাব দিল যে শহরের একটা জয়েন্ট অ্যাকাউন্টে আমার জমানো টাকাগুলো ট্রান্সফার করে রাখতে, কারণ যে কোনো সময়ে জামিল আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। এই কথাটা শোনার পর আমার মাথার ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল। মোহ এবং অন্ধবিশ্বাসের পর্দাটা ধীরে ধীরে সরতে শুরু করল। আমি বুঝতে পারলাম, হয়তো নাইমের এই পুরো খেলার মূল লক্ষ্য আমি নই, বরং প্রবাসীর বউ হিসেবে আমার কাছে থাকা অর্থ আর সম্পত্তি। আমার মনের ভেতর এক অজানা আতঙ্কের জন্ম হল। আমি এমন এক খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, যেখান থেকে নিচে পড়লে আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। আমি সিদ্ধান্ত নিলাম, নাইমের আসল উদ্দেশ্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমি গোপনে তার গ্রামের বাড়িতে খোঁজ নেওয়ার জন্য আমার এক দূর সম্পর্কের ভাইকে কাজে লাগালাম। সেই সাথে আমি নিজেও নাইমের প্রতিটি পদক্ষেপ খুব সতর্কতার সাথে লক্ষ্য করতে শুরু করলাম। সেদিন রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কারেন্ট নেই, পুরো গ্রাম অন্ধকারে ডুবে আছে। হঠাৎ করে আমার বাড়ির দরজায় খুব জোরে কে যেন করাঘাত করতে শুরু করল। এত রাতে এই দুর্যোগের মধ্যে কে আসতে পারে? আমি কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই আমি চমকে 2 পা পিছিয়ে গেলাম। সামনে দাঁড়িয়ে আছে জামিল। কোনো পূর্ব ঘোষণা ছাড়া, কাউকে কিছু না জানিয়ে সে সোজা বিদেশ থেকে চলে এসেছে। তার চোখ দুটো জবা ফুলের মতো লাল, চুলগুলো উস্ক। সে আমার দিকে একবার স্থির দৃষ্টিতে তাকালো, কোনো কথা না বলে সোজা ঘরের ভেতর ঢুকে গেল। ঘরের পরিবেশ এক নিমিষেই থমথমে হয়ে গেল। জামিল আমাকে কোনো প্রশ্ন করল না, কোনো কৈফিয়ত চাইল না। সে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে সোফায় গিয়ে বসল। তার এই নীরবতা আমাকে আমার অপরাধবোধের চরম সীমায় নিয়ে গেল। আমি কি বলবো, কোথা থেকে শুরু করব, কিছুই বুঝতে পারছিলাম না। পরদিন সকালে জামিলের আসার খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। নাইম খবরটা পেয়েই চরম অস্থির হয়ে উঠল। সে বারবার আমাকে ফোন করার চেষ্টা করছিল, কিন্তু আমি ভয়ে ফোন বন্ধ করে রেখেছিলাম। জামিল সারা দিন ধরে তার আলমারি থেকে বিভিন্ন কাগজপত্র, জমির দলিল আর ব্যাংক স্টেটমেন্টগুলো খুব মনোযোগ দিয়ে চেক করতে লাগল। আমি বুঝতে পারছিলাম, জামিল শুধু কানকথায় বিশ্বাস করে ফিরে আসেনি, সে হয়তো অনেক বড় কোনো প্রমাণের খোঁজে আছে। আমি সারাদিন একটা রোবটের মতো বাড়ির কাজ করে গেলাম, কিন্তু আমার বুকের ভেতরটা ভয়ে শুকিয়ে আসছিল। আমি জানতাম একটা বিশাল ঝড় আসতে চলেছে, আর সেই ঝড়ে আমার সবকিছু তছনছ হয়ে যাবে। বিকেলের দিকে নাইম কোনোভাবে বাড়ির পেছনের জানালা দিয়ে একটা ছোট কাগজের টুকরো ছুঁড়ে দিল। তাতে লেখা, আজ সন্ধ্যায় পুরনো ব্রিজের কাছে আসো, খুব জরুরি কথা আছে।
না এলে কিন্তু তোমার সব গোপন কথা জামিলকে বলে দেব। এই ব্ল্যাকমেইল আমাকে স্তব্ধ করে দিল। আমি বুঝতে পারলাম নাইম এখন মরিয়া হয়ে উঠেছে। সে আর সেই হাসি খুশি বন্ধু নেই, সে এখন একটা অন্য রূপ ধারণ করেছে। আমি চরম একটা দোটানা পড়ে গেলাম। যদি না যাই সে কি করবে আমি জানি না। আর যদি যাই তাহলে আমি চিরজীবনের জন্য জামিলের কাছে অপরাধী হয়ে যাব। অবশেষে এক বুক ভয় নিয়ে সন্ধ্যার অন্ধকারে আমি চুপি চুপি বাড়ি থেকে বের হলাম। পুরনো ব্রিজের কাছে গিয়ে দেখি নাইম দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই সে আমার হাত চেপে ধরল এবং বলল, চলো, আজ রাতেই আমরা এখান থেকে পালিয়ে যাই। তুমি তোমার গয়না আর টাকাগুলো নিয়ে আসো। আমি ছিটকে তার হাত ছাড়িয়ে নিলাম। আমার চোখের সামনে তার লোভী আর কুৎসিত চেহারাটা সম্পূর্ণ উন্মোচিত হয়ে গেল। আমি যখন তাকে প্রত্যাখ্যান করে উল্টো ঘুরতে যাব, ঠিক তখনই অন্ধকারে একটা শক্তিশালী টর্চের আলো আমাদের দুজনের মুখের উপর এসে পড়ল। টর্চের আলোটা সরাসরি আমাদের চোখে এসে পড়ায় মুহূর্তের জন্য আমরা অন্ধ হয়ে গেলাম। আলোটা একটু নিচে নামতেই দেখলাম সামনে দাঁড়িয়ে আছে জামিল। তার পেছনে এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি। চারপাশের অন্ধকার চিরে এক চরম নাটকীয় মুহূর্তের সৃষ্টি হল। নাইম প্রথমে একটু ভয় পেলেও পর মুহূর্তেই সে অভিনয় শুরু করে দিল। সে চিৎকার করে বলতে লাগল যে আমি নাকি তাকে ভালোবেসে এখানে ডেকে এনেছি এবং আমি জামিলের সংসার করতে চাই না। তার এই মিথ্যা কথায় আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি হাউমাউ করে কেঁদে উঠে জামিলকে বোঝানোর চেষ্টা করলাম। কিন্তু জামিল খুব শান্তভাবে সামনে এগিয়ে এলো। তার হাতে একটা ফাইলের মতো ছিল। সে সেই ফাইল থেকে কিছু ছবি এবং কাগজ বের করে সবার সামনে তুলে ধরল। সেখানে নাইমের আগের দুটো বিয়ের কাবিননামা এবং অনৈতিক কাজের প্রমাণ ছিল। সে পেশাদার একজন প্রতারক, যার মূল টার্গেটই হল প্রবাসী নিঃসঙ্গ স্ত্রীদের ফাঁদে ফেলে তাদের অর্থ হাতিয়ে নেওয়া। জামিল খুব ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, গত কয়েক মাস ধরে আমি দূর থেকে সবকিছু খেয়াল রাখছিলাম। আমি জানতাম আমার স্ত্রীর মনে একটা শূন্যতা তৈরি হয়েছে, আর এই প্রতারকটা সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর লাগিয়ে ওর খারাপ উদ্দেশ্য এবং অর্থ আত্মসাতের সব প্রমাণ জোগাড় করেছি। আমার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। নাইম আমাকে ভালোবাসেনি, সে শুধু আমার টাকা আর গয়নাগুলোর জন্য এত বড় একটা নাটকের জন্ম দিয়েছিল। সেই বেনামি চিঠিটা, রাতের রহস্যময় ফোন কল, সবকিছুই ছিল জামিলের সাজানো, আমাকে সতর্ক করার জন্য এবং নাইমের আসল রূপ আমার সামনে তুলে ধরার জন্য। নাইম পরিস্থিতি ব্যক্তিক দেখে দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রামের লোকজন তাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। তার মুখের সেই কৃত্রিম হাসি আর চালাকির মুখোশ তখন সম্পূর্ণ খসে পড়েছে। সে সবার কাছে হাত জোড় করে মাফ চাইতে লাগল, কিন্তু এবার আর কেউ তার ফাঁদে পা দিল না। চেয়ারম্যান সাহেব সাথে সাথেই পুলিশে খবর দিলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে নাইমকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। পুরনো ব্রিজের উপর এক অদ্ভুত স্তব্ধতা নেমে এলো। মানুষজন ধীরে ধীরে নিজেদের বাড়ির দিকে পা বাড়াল। শুধু আমি আর জামিল দাঁড়িয়ে রইলাম সেই অন্ধকার ব্রিজের উপর। আমি লজ্জায়, অনুশোচনায় এবং নিজের বোকামির জন্য মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে যদি মাটি ফেটে যেত, তবে আমি তার ভেতর ঢুকে যেতাম। বাড়ি ফিরে আসার পর পুরো রাত আমি আমার ঘরের এক কোণে বসে অঝরে কাঁদলাম। আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। একটা মিথ্যা মোহের বশবর্তী হয়ে আমি আমার সাজানো সংসার, আমার স্বামীর সম্মান সবকিছু ধ্বংসর দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারলাম, যাকে আমি নিঃসঙ্গতার সঙ্গী ভেবেছিলাম, সে আসলে ছিল একটা মারাত্মক ক্ষতিকর মানুষ। ভোরবেলায় জামিল আমার ঘরে ঢুকল। আমি ভয়ে আর লজ্জায় গুটিসুটি মেরে গেলাম। আমি ভেবেছিলাম সে হয়তো আমাকে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু সে আমার সামনে মেঝেতে বসে খুব শান্ত গলায় কথা বলতে শুরু করল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক গভীর অভিমান আর বিষণ্ণতা। সে বলল, হ্যাপি, আমি জানি তুমি অনেক বড় একটা ভুল পথে পা বাড়িয়েছিলে। কিন্তু এই ভুলের জন্য শুধু তুমি একা দায়ী নও, আমিও দায়ী। পরিবারের ভালো ভবিষ্যতের আশায় আমি বিদেশে পড়ে থেকেছি, কিন্তু ভুলে গিয়েছিলাম যে টাকার চেয়েও একটা মানুষের মানসিক সঙ্গ অনেক বেশি প্রয়োজন। তোমার একাকিত্বটাই ওই প্রতারকটার সবচেয়ে বড় অস্ত্র ছিল। জামিলের এই কথাগুলো আমার বুকে তীরের মতো বিদ্ধ হল। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি তার পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি বারবার তার কাছে ক্ষমা চাইতে লাগলাম, প্রতিজ্ঞা করলাম যে আমার জীবনে আর কখনো আমি এমন কোনো বোকামি করব না যা আমাদের বিশ্বাসকে নষ্ট করে। জামিল পরম মমতায় আমাকে টেনে তুলল।
সে বলল, যে ভুল বুঝতে পেরে ফিরে আসে তাকে ক্ষমা না করাটা সবচেয়ে বড় অন্যায়। আমাদের জীবনে এই ঘটনাটা একটা চরম শিক্ষা হয়ে থাকল। আমি আর বিদেশে যাব না, এখানেই যা পারি কিছু একটা করে দুজনে মিলে নতুন করে বাঁচব। সেই মুহূর্তে আমি যেন নতুন করে জন্ম নিলাম। আমাদের মধ্যকার জমে থাকা সমস্ত বরফ গলে গেল, দূর হয়ে গেল সব ভুল বোঝাবুঝি। মনে হলো আজই যেন আমাদের নতুন করে বিয়ে হলো, নতুন করে একে অপরের প্রতি আস্থার শপথ নিলাম আমরা। জীবনের এই চরম নাটকীয় ঘটনার পর আমাদের সম্পর্কটা আগের চেয়েও 1000 গুণ বেশি মজবুত হয়ে উঠল। আমরা নতুন করে আমাদের সংসার সাজাতে শুরু করলাম। গ্রামের মানুষের কানাঘুষাও একসময় থেমে গেল, কারণ তারা দেখল সত্যের জয় হয়েছে এবং একটি সংসার ভাঙনের হাত থেকে বেঁচে গেছে। আমি নতুন উদ্যমে জামিলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের পথে চলতে শুরু করলাম। প্রিয় বন্ধুরা, এই গল্পটি শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় বার্তা। জীবনে একাকিত্ব বা হতাশা আসতে পারে, কিন্তু তার সুযোগ নিয়ে বাইরের কাউকে আপনার দুর্বলতার সুযোগ নিতে দেবেন না। মনে রাখবেন, মোহ সাময়িক, কিন্তু পরিবার এবং পারস্পরিক বিশ্বাসই হল জীবনের সবচেয়ে বড় সত্য। সঠিক সময়ে নিজের ভুল বুঝতে পারা এবং প্রিয়জনকে ক্ষমা করে বুকে টেনে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।